নেক্সট স্যাটারডে পরীক্ষা। আচ্ছা ওকে, তাহলে ওফে তো ভারী সমস্যা হলো। এবার সিআর এর উপর বেস করেই তো ডিএসও। তোরা এমন একটা প্রবলেম ক্রিয়েট করিস না, কি আর বলবো। ম্যাডাম বলছি যে ওই মানে সন্ধ্যা টাইমটা নিয়ে অন্য টাইম নিলে হবে না? কি মানে পরীক্ষা না ক্লাস? পরীক্ষা ক্লাসটা ওই টাইমে হোক, আচ্ছা, পরীক্ষাটা আপনি অন্য টাইমে নিন। পরীক্ষাটা মানে হ্যাঁ ঠিক আছে, তাহলে বিকেল 5টায় নেবো, 5টায় কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষা বেশিক্ষণই হবে না, সে এখন হলেও 10-15 মিনিটেরই হবে। যাই হোক, ঠিক আছে 5টায় নেবো তাহলে। ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সিআরও সিআরওর মেন ব্যাপারটা কিছু দেখ। এবার তোরা যেহেতু পড়ছিস না, প্রত্যেকটা ক্লাসে আমাকে একটু রিক্যাপ করাতে হয়, কেননা মানে রিক্যাপ করানোর কারণটা হচ্ছে যে সিআরওটা যেই প্রিন্সিপালে কাজ করে, ডিএসওটা সেটারই একটা অ্যাপ্লিকেশন। এবং যেই যেই ব্যাচগুলো আগের ক্লাসটা পড়ে আসে না, তাদের ক্লাসে অকারণে সময় নষ্ট হয়, জাস্ট এই কারণেই সময়টা নষ্ট হয়, কারণ হচ্ছে আগের ক্লাসের উপর পরের ক্লাসটা কিছুটা হলেও বেস্ট। এবার আগের ক্লাসটা পড়ে না, তাহলে পরেরটা বুঝবে না, এবার যাতে বোঝে তার জন্য আমাকে প্রায় 10-15 মিনিট আমার রিক্যাপ করাতেই বেরিয়ে যায়। যাই হোক, সেটা তোরা বুঝবি, সিলেবাস শেষ না হলে তো আমার কিছু করার নেই। আমরা যখন পড়তাম তখন আমরা অ্যাডভান্স একটু পড়ে যেতাম, তাহলে আরো তাড়াতাড়ি স্যারেদের পড়াগুলো এগোতো। যাই হোক, তো সিআরওর একদম মেন কথাটা হচ্ছে কি, মানে কিভাবে মানে ভিজুয়ালাইজ করা। তো সিআরও ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন। তো কিভাবে আমরা ভিজুয়ালাইজটা করতে চাই, আমরা একটা মেটেরিয়াল নিচ্ছি যেটাকে বলা হয়, একটা গ্রুপ অফ মেটেরিয়াল যেটাকে বলা হয় ফসফর, যেমন P31 এক ধরনের ফসফর। এটা একটা কেমিক্যাল, পার্টিকুলার কেমিক্যাল। এই ফসফরের উপর যদি ইলেকট্রন এসে পড়ে, তাহলে ইলেকট্রন ইজ আ চার্জড পার্টিকেল। তাহলে এই কলিশনের ফলে ইট গেটস এক্সাইটেড, মানে ফসফর অ্যাটমস। তারপর যখন ওটা গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তখন একটা লাইট ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরিয়ে আসে। এটা হচ্ছে একটা লাইট। এবার এই লাইটের কালারটা কি হবে সেটা এই মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করে। যদি P31 নেওয়া হয় তাহলে লাইটের কালারটা ব্লুইশ গ্রিন এরকম টাইপের হয়। তাহলে এইভাবে একটা ইলেকট্রন বিম একটা পর্দার উপর কোথায় এসে হিট করছে সেইটা মানে বুঝতে পারা সম্ভব। এবার কথাটা হলো যে আমি একটা ওয়েভ ফর্ম যদি দেখতে চাই, তাহলে আমি কি করব? আমি একটা, এটা তো একটা ভোল্টেজ, যে কোনো ওয়েভ ফর্মই একটা ভোল্টেজ হতে পারে বা একটা কারেন্ট হতে পারে। তো সেই ভোল্টেজ বা কারেন্ট অনুযায়ী যদি এই ইলেকট্রন বিমটা সোজা না এসে এদিক যায়, ওদিক যায় বা উপরে নিচে যায়, ফলোইং দিস সাইনুসয়েডাল ভোল্টেজ, তাহলে স্ক্রিনের উপর ওই ওয়েভ ফর্মটাকে চাক্ষুষ করা সম্ভব। এই হচ্ছে সিআরও। এবার বুঝতেই পারছিস যে যে কোনো ব্যাপারেই ডিজিটাল জিনিসটা সবসময় অরিজিনাল জিনিসের থেকে বেশি এফিসিয়েন্ট হয়। আমরা সবসময় সবকিছুকেই একটা ডিজিটাল জিনিসে কনভার্ট করতে চাই। আগে ইউজ করতাম মার্কারি দিয়ে থার্মোমিটার, মানে মার্কারি আছে হয়তো এখনকার থার্মোমিটার, না এখনকার থার্মোমিটার মার্কারি থাকে না। তো আগে আমরা সেই মার্কারি কোথায় উঠলো, যে চোখে দেখতে পায় না সে আবার চোখ সরু করে দেখছে। আগে আমরা অ্যানালগ থার্মোমিটার ইউজ করতাম, এখন ডিজিটাল থার্মোমিটার এসে গেছে, রিডিংটাই দিয়ে দিচ্ছে। এরকম যেমন আগেকার ক্যামেরা অ্যানালগ ক্যামেরা ছিল, এখন ডিজিটাল ক্যামেরা, মোবাইলে পটাপট ছবি উঠে যাচ্ছে। তো যে কোনো জিনিসকে ডিজিটাইজ করতে পারার অনেক অ্যাডভান্টেজ আছে। কথাটা হলো, সো আমরা সিআরওটাকেও ডিজিটাল করব। যদি ল্যাবে মানে একটু দেখাতে পারতাম, মানে 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 সিআরওর ডিজিটাল ভার্সনটা হচ্ছে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। তো ডিএসওটা মানে সিআরও ইউজ করাটা এতটাই যন্ত্রণার, আর ডিএসও ইউজ করাটা এতটাই বাচ্চাদের খেলনার মতো, যে মানে কেউ একবার ডিএসও ইউজ করলে সে আর সিআরও ছুঁয়ে দেখতেও চাইবে না। তো মেন কথা হলো, এই যে সিআরও যে মেকানিজমটা তোরা দেখবি, এখানে কিন্তু বুঝতেই পারছিস যে ওই ভোল্টেজ সিগন্যালটা বা ইলেকট্রন বিমটা কখনোই স্টোরড হয় না।
ঠিক আছে, মানে যখন ঘটছে ঘটনা, যতটুকু সময় তুই ভোল্টেজ অ্যাপ্লাই করলি ততটুকু সময়ই তুই সিগন্যাল দেখতে পেলি। ভোল্টেজটা যখন তুই অফ করে দিলি তখন কি হবে, হয়তো ফসফরটা কিছুক্ষণ এক্সট্রা জ্বলবে, মানে গ্লোটা কিছুক্ষণ থেকে যায় বলে এই মানে ওয়েবফর্মটা হয়তো জাস্ট মানে সুইচ অফ করার পরে কিছু সময় হয়তো দেখা যাবে, তারপর কিন্তু আর দেখা যাবে না। তাহলে যতক্ষণ ইভেন্টটা ঘটছে ততক্ষণই সিগন্যালটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে যেটা যতটা আমরা সিআরও এখন অব্দি পড়েছি। এবার এখন আমি কি চাইতে পারি, যে এই বিমটাকে যদি স্টোর করা যেত কোনোভাবে, এখনো ডিজিটালে যাইনি, ঠিক আছে, অ্যানালগ সিআরওতেই আছি। যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম সেটা হচ্ছে অ্যানালগ সিআরও। আচ্ছা, এবার আমরা বিমটাকে স্টোর করতে চাইতে পারি, যে এখন একটা সিগন্যাল দেওয়া হলো, তারপর সিগন্যালটা মেশিনের মধ্যে কোথাও থেকে গেল, পরে আমি যখন চাইলাম সুইচ অন করলাম, সিগন্যালটা দেখতে পেলাম। এটা আমি চাইতে পারি, তাহলে আমার কাজের সুবিধা। তো এই স্টোর করার ব্যাপারটা ইনক্লুড করার জন্য সিআরওর একটা নতুন ভেরিয়েশন পরবর্তীকালে তৈরি করা হয়, হুইচ ইজ স্টোরেজ টাইপ সিআরও। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যে এই যে ডিএসও, সিআরও, স্টোরেজ বা নন স্টোরেজ সবকিছুতেই কিন্তু ক্যাথোড রে টিউব কিন্তু মাস্ট। ক্যাথোড রে টিউব ছাড়া ইট ইজ ইম্পসিবল টু ভিজুয়ালাইজ এনি ভোল্টেজ। কিন্তু ক্যাথোড রে টিউবের সঙ্গে আমি আর কি কি ইউজ করছি সেটাই ডিফারেন্সটা তৈরি করছে। তা আগে আমি ক্যাথোড রে টিউবের সঙ্গে জাস্ট হরাইজন্টাল প্লেটস এবং ভার্টিক্যাল প্লেটস ইউজ করছিলাম, মানে ঠিক সেটা বলাটা ঠিক নয়, ক্যাথোড রে টিউবেরই পার্ট ওগুলো। আগে আমি ক্যাথোড রে টিউবের সঙ্গে জাস্ট কিছু এক্সটার্নাল ভোল্টেজ সিগন্যাল ইউজ করছিলাম। এখন আমি স্টোর করতে চাই, আমি চাই যে বিমটা থেকে যাক মেশিনের মধ্যে, তাহলে তাদেরকে বলা হয় স্টোরেজ টাইপ সিআরও। সো স্টোরেজ টাইপ সিআরও কি করে বিমটাকে স্টোর করা যেতে পারে, যতক্ষণ না ইরেজ করা হয় ততক্ষণই বিমটা থাকে, পুরো স্ট্রাকচারটাই সেম, শুধু চেঞ্জ হচ্ছে স্ক্রিনের মধ্যে, মানে ফসফর স্ক্রিন যেটা আছে তার ঠিক আগে একটা মেটাল গ্রিড দেওয়া হয় কোটেড উইথ আ ডাইইলেকট্রিক লেয়ার। এটা স্ক্রিন, তার ঠিক আগে একটা মেটাল গ্রিড, যেটার উপর একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল দেওয়া হয়েছে। সো হোয়াট ইজ আ ডাইইলেকট্রিক মেটেরিয়াল? যে ধারক আছে না, ধারক, ডাইইলেকট্রিক মেটেরিয়াল মানে হচ্ছে এনিথিং দ্যাট ইজ নট কন্ডাক্টিং। ঠিক আছে, মেটেরিয়ালের একটা স্পেশাল ক্লাস হচ্ছে কন্ডাক্টরস, যাদের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো ফসফস করে যাতায়াত করে। আর একটা ক্যাটাগরি হচ্ছে যাদের মধ্যে ফসফস করে যাতায়াত করে না, তাদেরকে বলা হয় ডাইইলেকট্রিক মেটেরিয়াল। ডাইইলেকট্রিক মেটেরিয়ালের সে আবার একটা অন্য গল্প। মোট কথা, ডাইইলেকট্রিক মেটেরিয়ালে ফ্রি ইলেকট্রন থাকে না। ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ইলেকট্রনগুলো ফ্রি হয় না, ওরা অ্যাটমের মধ্যেই থাকে। বড়জোর ইউ ক্যান ডিস্টর্ট দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা হচ্ছে ডাইইলেকট্রিকের আসল বৈশিষ্ট্য। এখন তারপর ডাইইলেকট্রিকের অনেক রকম প্রপার্টি থাকে। মূল কথা হলো ডাইইলেকট্রিক মেটেরিয়ালস ক্যান হোল্ড চার্জ, মানে ফ্রি ইলেকট্রন তো থাকে না। এবার আমি যদি যে কোনো একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালে ওই যে ক্যাপাসিটর ইউজ করি আমরা, ঠিক আছে, ধারক যেটাকে বলে, ধারকের মধ্যে কিন্তু সবসময় এয়ার থাকে না। ধারকের ধারকত্ব বাড়ানোর জন্য ধারক কি ধারণ করে? ধারক চার্জ ধারণ করে। একটা নির্দিষ্ট ভোল্টেজ দুদিকে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে ধারক একটা চার্জ হোল্ড করতে পারে। দেন দ্য রিলেশন ইজ কিউ ইকুয়াল টু সিভি। একটা একই অ্যামাউন্ট অফ ভোল্টেজের জন্য চার্জ হোল্ড করার যে ক্ষমতা, এটা যদি বাড়াতে হয় তাহলে আমাকে ক্যাপাসিট্যান্স বা সি বাড়াতে হবে। কোনো একটা ধারকের
ক্যাপাসিটেন্স যদি বাড়াতে হয় তাহলে ধারকের ভেতরের যে ফাঁকা জায়গা সেখানে কোনো একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা মেটেরিয়াল যার ইলেকট্রনগুলো ফ্রি নয়, এবং ডাইইলেকট্রিক মেটেরিয়াল কি করতে পারে, ওরা চার্জ হোল্ড করতে পারে ফর আ গিভেন পোটেনশিয়াল ডিফারেন্স। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, বা বলতে পারিস ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা যত বেশি এফিশিয়েন্ট হবে, তত তারা একটা গিভেন ভোল্টেজের জন্য, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, একটা গিভেন ভোল্টেজ ডিফারেন্সের জন্য বেশি পরিমাণ চার্জ হোল্ড করে। দেখবি একটা জিনিস, যেমন ধর টিউবলাইটটা ঠিক ভালো এক্সাম্পল হবে না, কিন্তু ব্যাপারটা অবশ্য কম্পেয়ারেবল। এই ধারক যেমন চার্জটাকে হোল্ড করে রাখে, মানে চার্জটাকে ধরে রাখে, তো কোনো একটা সার্কিটে যদি ধর একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটর আছে, একটা ব্যাটারি আছে, মানে ধারক আমরা, মানে ধারক বা ধারকত্ব বা ডাইইলেকট্রিক এই ব্যাপারটা কেন বেশ ইম্পর্টেন্ট, বা কোথায় এটার এফেক্টটা বোঝা যায়। একটা সার্কিটে যদি তুই শুধু রেজিস্ট্যান্স রাখিস, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো হচ্ছিল, যেই ব্যাটারি অন হলো কারেন্ট ফ্লো হলো, যেই ব্যাটারি অফ হলো কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে। কিন্তু যদি এই সার্কিটে একটা ক্যাপাসিটর থাকতো, তাহলে কিন্তু কারেন্টটা এস্টাবলিশ হতেও, যেমন এখানে যেমন চট করে কারেন্ট ফ্লো হয়ে যায়, আবার চট করে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে, এখানে কিন্তু ক্যাপাসিটর থাকলে কারেন্ট উঠবে এভাবে এবং কারেন্ট নামবে এভাবে। সো ইট টেকস টাইম। একই ঘটনা ইন্ডাক্টর থাকলেও হয়, ইন্ডাক্টরের মধ্যেও কারেন্টের ডিকে বা কারেন্ট তৈরি হওয়া দুটোতেই একটা সময় লাগে। তা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, ইন্ডাক্টর ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এদের হচ্ছে ওই জিনিস, মানে ওরা যে কোনো প্রসেসকে একটু ধরে রাখে বা একটু স্লো করে দেয়। যখন টিউবলাইট অফ করি তখন দেখবি অফ করার, মানে টিউবলাইট জ্বলতেও সময় লাগে, তার জন্য যে কম বোঝে তাকে টিউবলাইট বলে। আবার অফ করার সময়ও বেশ কিছুক্ষণ ধরে টিউবলাইটের সাইডে একটা গ্লো থাকে। যখন মানে ঠিক কোনো ইলেকট্রনিক গ্যাজেটে অনেক সময় দেখবি, মোবাইল ফোন চার্জটা নয়, ক্যামেরা বা অনেক অ্যাডাপ্টারের গায়ে, মানে অ্যাডাপ্টার হচ্ছে যেটা দিয়ে একটা বাক্স মতন থাকে না, যে হাই ভোল্টেজের সঙ্গে ও আচ্ছা, ল্যাপটপে সবার কাছে ল্যাপটপ নেই, যাই হোক, ল্যাপটপের যে একটা অ্যাডাপ্টার থাকে, মানে যে কোনো অ্যাডাপ্টারের গায়ে দেখবি একটা এলইডি থাকে, ওটা দেখলে বোঝা যায় যে মানে চার্জিংটা হচ্ছে কিনা। বা অনেক সময় ইমার্জেন্সি লাইট ইউজ করে অনেকের বাড়িতে থাকে এটা, ইমার্জেন্সি লাইটের গায়েও একটা এলইডি থাকে, যেটা জ্বললে পরে বোঝা যায় যে চার্জিংটা ঠিকঠাক হচ্ছে। ওখানেও দেখবি চার্জিংটা যখন অফ করবি সাথে সাথে এলইডিটা অফ হয় না, কিছুক্ষণ জ্বলে। এই যে একটা ডিলে ধরে রাখার যে ক্ষমতা, এটাই হয় আইদার ডিউ টু ক্যাপাসিটর অর ডিউ টু ইন্ডাক্টর। ক্যাপাসিটর কেন এই ব্যাপারগুলোকে ধরে রাখতে পারে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিকটা যত বেশি এফিশিয়েন্ট হবে তত ক্যাপাসিটরটা বেশি এফিশিয়েন্ট হবে, এই হচ্ছে মেন গল্প। তো এবার এইখানেও গ্রিডে এমনভাবে মেটাল গ্রিড দিয়ে ডাইইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে এমনভাবে কোটিং করা হয় যাতে এখানেও বিমটাকে, এই গ্রিডটা এই বিমটাকে ধরে রাখতে পারে। তবে এটার আরো অনেক টেকনিক্যালিটিস আছে, সেই ডিটেলে আমি যাবো না, এটা আমি জাস্ট মানে ফর দ্য পারপাস অফ কন্টিনিউইটি আমি এটা বললাম, যাতে তোরা ব্যাপারটা বুঝতে পারিস যে পরপর জেনারেশন আফটার জেনারেশন কিভাবে সিআরওটা ইমপ্রুভ করছে। ডিটেলে যাবো না কারণ এটা সিলেবাসে নেই, কেউ ডিটেলে জানতে ইচ্ছুক হলে আমাকে বলতে পারিস, তাহলে তাকে আমি বুঝিয়ে দেবো আলাদা করে। আচ্ছা, তো এটা কি গেল, ওটা গেল স্টোরেজ টাইপ সিআরও, কিন্তু স্টিল ইট ওয়াজ অ্যানালগ। ঠিক আছে, ডিজিটাইজেশনের কোনো ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে না, ডিজিটাল ফিজিক্যাল কিছু নেই এর মধ্যে। এবার ডিএসও
আর ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ সেটা শুধু যে স্টোর করে তাই নয়, আরো প্রচুর অ্যাডভান্টেজ আছে, সেটা পরে বলবো। তো ডিএসও কি করে? স্টোর করে, ইট ইজ স্টোরেজ, কিন্তু দ্য স্টোরেজ টাইপ ইজ ডিজিটাল। অর্থাৎ এই অ্যানালগ বিমটাকে ডিজিটাল বিমে কনভার্ট করে। অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা ব্যাপারটা কি? হোয়াট ইজ অ্যানালগ অ্যান্ড হোয়াট ইজ ডিজিটাল? একটা সিগন্যাল এরকম এরকম এরকম, ঠিক আছে, ভোল্টেজ ভার্সেস টাইম। তাহলে এই সিগন্যালটার ভ্যালুটা কি? t ইকুয়াল টু 0 তে 0, তারপর t ইকুয়াল টু 1 এ হয়তো 1.5, t ইকুয়াল টু 2 তে হয়তো 2, t ইকুয়াল টু 3 তে হয়তো আবার 1.75, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কন্টিনিউয়াস signal. The value of the voltage, it can have any value. This is analog. This is analog signal. এবার ডিজিটাল ব্যাপারটা কি? ডিজিটালের একটাই ব্যাপার, সেটা হচ্ছে ভ্যালু হবে হয় 0 নয় 1, মানে 0 আর 1 এই দুটো ডিজিট ছাড়া আর কোনো ডিজিটের কনসেপ্ট। এবার বড় কোনো ডিজিট লিখতে গেলে 0 0 0 1 0 1 0 0 1 0 0 0, এই, ঠিক আছে। এখন যে কোনো অ্যানালগ নাম্বারকে, এটা তো তোরা জানিস, আশা করছি সকলেই জানিস, যে কোনো নাম্বারকেই, সেটা ফ্র্যাকশন হোক ইন্টিজার হোক, যে কোনো নাম্বার, যে কোনো অ্যানালগ নাম্বারকেই ডিজিটাল ফরম্যাটে লেখা যায়, এবং মেশিনগুলো সবসময়ই ডিজিটাল ল্যাঙ্গুয়েজটা সহজে হ্যান্ডেল করতে পারে। তার দুটো কারণ আছে, একটা কারণ প্রসেসিং আর একটা কারণ হচ্ছে স্টোরেজ। মানে কেন ডিজিটাল এত বেশি সুবিধাজনক? প্রথমত হচ্ছে সিগন্যাল প্রসেসিং। কোনো একটা ডেটাকে আমি যদি শুধুমাত্র 0 এবং 1 এই দুটো ডিজিটের কম্বিনেশনে লিখি, তাহলে একটা কোনো মেশিনকে যদি সেটা পড়তে দেওয়া হয়, ওকে শুধু এইটুকু শেখালেই হবে যে তুমি, মানে অ্যাকচুয়ালি সিগন্যাল প্রসেসিং তো অনেক রকম ভাবেই হয়। একটা হতে পারে যে ওই ইয়ের মতন, মানে কোনো একটা ইলেকট্রনের তো স্পিন থাকে, ইলেকট্রন ইজ আ স্পিন হাফ পার্টিকেল, ঠিক আছে, স্পিনটা ইলেকট্রনের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। তো ইলেকট্রন দু ধরনের হতে পারে ডিপেন্ডিং অন ইট স্পিন, হয় স্পিন আপ হতে পারে কিংবা স্পিন ডাউন হতে পারে। তো একটা ইলেকট্রন, এবার ব্যাপারটা হচ্ছে এই যে 0 0 1 1 0 1, এই ব্যাপারটাকে মেশিনকে আমি কিভাবে বোঝাবো যে আমার ডেটাটা কি 0 নাকি ডেটাটা হচ্ছে 1? তাহলে আগে স্টোরেজের প্রসঙ্গেই আসি, প্রসেসিংটা একটু পরেই বলছি। হ্যাঁ, তো মেশিনে আমি কি করে আমার ডেটাটাকে স্টোর করবো, এটা হচ্ছে প্রশ্ন। ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে অনেকভাবেই স্টোর করা যায়। ডিজিটাল সিস্টেমের সুবিধা আছে, সুবিধাটা কি 0 এবং 1 এই দুটো জিনিসকে ডিফাইন করা গেলেই আমার কাজ শেষ। তো আমি যদি স্পিনকে ইউজ করি, তাহলে আমি বলতে পারি যে আপ স্পিন হচ্ছে 1 এবং ডাউন স্পিন হচ্ছে 0। মানে আমি যদি ইলেকট্রনের স্পিন, এই ফিজিক্যাল জিনিসটাকে ইউজ করি, তাহলে আমি এটা বলতে পারি। তাহলে ইলেকট্রনের স্পিন, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ইলেকট্রন ইউজ করে আমি আমার এই ডেটাটাকে স্টোর করতে পারছি।
আচ্ছা, অনেক সময় ভোল্টেজ দিয়েও ব্যাপারটাকে করা হয়। যেমন আমি যদি ডিফাইন করি যে 5 ভোল্ট, এই ভোল্টেজটা হচ্ছে 1, 0 ভোল্ট, এই ভোল্টেজটা হচ্ছে 0। তাহলে ভোল্টেজ দিয়েও ব্যাপারটাকে স্টোর করা যায়। 0 ভোল্ট, 0 ভোল্ট, তারপরে 1 ভোল্ট, 1 ভোল্ট, আবার 0 ভোল্ট। এই হলো স্টোরেজ। এবার প্রসেসিং কি? ডেটা রিড করা। যদি স্পিনকে রিড করতে হয়, তাহলে স্পিন হচ্ছে একটা ম্যাগনেটিক কোয়ান্টিটি। তাহলে একটা ম্যাগনেটিক নিডল দিয়ে আমি বলতে পারবো যে স্পিনগুলো আপ হয়ে আছে নাকি ডাউন হয়ে আছে। যদি ভোল্টেজ সেন্স করতে হবে এরকম কোনো ব্যাপার হয়, তাহলে আমি পাতি ভোল্টেজ মেপে নেব ইউজিং আ ন্যানোস্কেল ভোল্টমিটার। তো মেশিনের সঙ্গে ডিজিটাল ল্যাঙ্গুয়েজের খুবই একটা ভালো বন্ধুত্ব আছে। ঠিক আছে, ডিজিটাল জিনিস স্টোর করতে সুবিধে, প্রসেস করতে সুবিধে, সবেতেই সুবিধে। তার মূল কারণ হচ্ছে 0 আর 1, এই দুটো বুঝলেই কাজ হয়ে যায়। তবে এই 0 আর 1 হওয়ার ফলে ডিজিটাল মেশিনের স্পিড কম্প্রোমাইজড হয়, এফিসিয়েন্সি কম্প্রোমাইজড হয়। তাই বর্তমানে কোয়ান্টাম কম্পিউটার, সেটা একটা অন্য জিনিস, কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করে এই 0 আর 1 এই দুটোর কম্বিনেশনকে আবার বিট বা মেমোরি হিসাবে ইউজ করা যায় কিনা সেটা নিয়েও এখন চিন্তা ভাবনা চলছে। যাকে, তাহলে মেন কথাটা হচ্ছে যে ডিজিটালে অনেক সুবিধা, আমরা ডিজিটাল হতে চাই, এটা হচ্ছে মেন কথা। সো ডিএসও কি করে? ওরা সলিড স্টেট ডিজিটাল মেমোরি ইউজ করে এবং সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে। এই ডিজিটাল ডেটা যতদিন খুশি ততদিন মেশিনে থেকে যায়, এটা কিন্তু অ্যানালগে হয় না। যতই আমার ডাইলেকট্রিক চার্জ ধরে রাখুক না কেন, একসময় না একসময় এটা ডিকে করবে। ডিজিটাল মেমোরি কিন্তু তা হয় না। তোরা জানিস যে সিডি অবশ্য সময়ের সাথে সাথে একটু মানে নষ্ট হয়, এটা অবশ্য ট্রু। কিন্তু কম্পিউটারে আমরা যে ডেটাগুলো রাখি এগুলো কি হয়, বছরের পর বছর থেকে যায়, যতদিন না ল্যাপটপটাকে তুই ধাম করে ফেলে দিচ্ছিস হাত থেকে। বা একটা মোবাইলটা তো মানে ওভার ইউজের ফলে বা হয়তো আপডেট নিতে নিতে অ্যান্ড্রয়েড পুরনো হয়ে যায়, সেই জন্য হয়তো খারাপ হয়। আদারওয়াইজ কিন্তু মোবাইলে তুই যে ছবি স্টোর করে রাখলি, সেটা কিন্তু মানে কোনো ডিকে হওয়ার কোনো ব্যাপার নেই। ছবি মোবাইলে একই রকম ভাবেই থেকে যাবে, বিকজ ডিজিটাল মেমোরির লনজিভিটি বেশি। ঠিক আছে, তাহলে ডিজিটাল মেমোরি ইজ প্রেফারেবল। এবং ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ অ্যালাউস কমপ্লেক্স প্রসেসিং। আগেই বললাম প্রসেসিং ইজ easy with digital type. Complex processing of the signal by high speed digital signal processing circuits. So just a minute. Okay, so definition টাতে আগে যাই। So what is the definition of a DSO or digital storage oscilloscope? It is defined as the oscilloscope which stores and analyzes. এই ব্যাপারটা মনে রাখবি, ঠিক আছে? ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ মানে শুধুমাত্র স্টোরেজটা ডিজিটাল এটা ব্যাপার না, প্রসেসিং ইজ অলসো ডিজিটাল। সো ইট স্টোরস অ্যান্ড অ্যানালাইসিস দ্য সিগন্যাল ডিজিটালি, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ 1 or 0, preferably storing them as analog signals. That is a different thing. অ্যানালগ সিগন্যালকে ও ডিজিটালে অর্থাৎ 1 বা 0 তে কনভার্ট করে স্টোর করে। ঠিক আছে, আচ্ছা, নাও the digital oscilloscope takes an input signal, stores them, and then display them on the screen. The digital oscilloscope has advanced features of storage, triggering, and measurement. Also, it displays the signal visually as well as numerically. তোকে নিউমেরিক্যাল ডেটাও দেবে, শুধু ভিজুয়াল নয়, কারণ ওর কাছে ডেটাগুলো আছে, ওই ডেটা পয়েন্ট থেকেই ও ডেটাটাকে প্লট করছে। So how it can be stored? The vertical input, মানে ভার্টিক্যাল প্লেটটাতেই তো আমরা ইনপুট সিগন্যালটা দিচ্ছিলাম। সো ইট ইজ ডিজিটাইজড বাই অ্যান অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এবার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এটা ইটসেলফ একটা মানে একটা আর কি জিনিস, যেটাতে একটা অপ অ্যাম্প লাগে,
একটা রেজিস্টার ক্যাপাসিটর নেটওয়ার্ক লাগে, অ্যানালগ সিগন্যালকে কি করে আমি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, ঠিক আছে। তো এটার একটা আলাদা, পুরোই আলাদা একটা মেকানিজম, সেইটার ডিটেলে এখন যাওয়া সম্ভব না, এটা ইলেকট্রনিক্সের পেপারে থাকে। আমি জানি না জেনারেল ইলেকট্রনিক্সের পেপার মনে হচ্ছে পরে কোনোটা সেমে থাকবে, তখন হয়তো তোরা এটা শিখবি, ঠিক আছে। অনার্স স্টুডেন্টরা তো পড়েছিস। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থাকে, তাহলে ভার্টিক্যাল ইনপুট যেটা আমরা দিচ্ছি বাস্তবে একটা ভোল্টেজ, সেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দিয়ে ওই ডিজিটাইজড সিগন্যাল হয়ে যায় প্রথমে। কেন, মানে তারপর কি হবে, টু ক্রিয়েট আ ডেটা সেট, এইটাই স্টোরড হবে ইন দ্য মেমোরি অফ আ মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। মাইক্রোপ্রসেসর হচ্ছে বেসিক্যালি চিপ, যেমন চিপ থাকে ডিজিটাল যে কোনো ডিভাইসে যেমন চিপ থাকে, ওই চিপে এটা স্টোর হবে। দ্য ডেটা সেট ইজ প্রসেসড অ্যান্ড দেন সেন্ড টু দ্য ডিসপ্লে। যেই ডিসপ্লেটা আগেকার ডিএসওতে ক্যাথোড রে টিউব ইউজ করা হতো, এখন এলসিডি ফ্ল্যাট প্যানেল ইউজ করা হয়। এখনকার স্ক্রিনগুলো আরো অ্যাডভান্সড হয়ে গেছে, এলসিডি স্ক্রিন, ঠিক আছে, এবং কালার এলসিডি, মানে তার অনেক ডিজাইন ফিজাইনও এখন বেরিয়ে গেছে। সো নাও the sampling data set can be stored to internal or removable storage। মানে এবার ডিজিটাল মানে ডিএসও সুবিধাটা হচ্ছে তুই যে কোনো ভাবে সবকিছুকে স্টোর করতে পারিস, মেশিনের ভেতরে স্টোর করতে পারিস, পেন ড্রাইভে স্টোর করতে পারিস, অন্য একটা কম্পিউটারে ট্রান্সফার করে সেখানে প্রসেসিং করতে পারিস, মানে সবকিছুই করতে পারিস। স্যাম্পলিং ডেটা সেট মানে হচ্ছে এই যে যেটা হলো, এই যে যেটা ভার্টিক্যাল ইনপুটকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দিয়ে ডেটা সেট ক্রিয়েট করে মাইক্রোপ্রসেসরে স্টোর করা, দিস ইজ কল্ড স্যাম্পলিং ডেটা। এটাকে স্টোর করা যাবে, বাইরে কোথাও করা যাবে, বাইরে কোথাও পাঠানো যাবে, সেখানে প্রসেসিং করা যাবে। দ্য স্ক্রিন ইমেজ, স্ক্রিনে যেটা দেখতে পেলাম, ইট ক্যান অলসো বি সেভড টু ইন্টারনাল অর রিমুভেবল স্টোরেজ, or it can send to a built-in or externally connected printer without the need for an oscilloscope camera। এখন ডিএসও অনেক মডার্ন হয়ে গেছে বেসিক্যালি। The oscilloscope's own signal analysis software can extract many useful time domain features। সিআরওতে যেমন মেন পারপাস ভিজুয়ালাইজেশন, প্লাস আমি ওই ঘর গুনে গুনে আমি ফ্রিকোয়েন্সি মাপতে পারি, আমি ফেজ ডিফারেন্স মাপতে পারি। আচ্ছা আমি একটা, এটাতে আমার মনে হলো যে আমি একটা হোম টাস্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফেজ ডিফারেন্স কি করে মাপা যায় ইউজিং লিসা জুস ফিগার। এই হোম টাস্কটাও আমি পাইনি। এরকম ভাবে যদি তোরা মানে আপডেটেড, মানে ক্লাসের সঙ্গে আপডেটেড না থাকিস, তাহলে সব টপিক ভালো করে পড়ানো সম্ভব না। এইটা পেলে আমি সিআরওর অ্যাপ্লিকেশনটা আরেকবার ডিটেলে ডিসকাস করব। এটা পাওয়ার পর ওকে। তো অসিলোস্কোপের যে, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, সিআরওর অ্যাপ্লিকেশনগুলো ভালো, অনেক কাজের, কিন্তু ওগুলো লিমিটেড। মানে যদি আমি ডিএসওর সঙ্গে কম্পেয়ার করি, ডিএসও যেহেতু বিট বাই বিট স্টোর করছে, ফলে এবং এই ধরনের ডিজিটাল ডেটাকে অনেক রকম ভাবে অ্যানালাইজ করা যায়। তো রাইজ টাইম, পালস উইথ, অ্যামপ্লিটিউড, এসব তো মাপা যায়। রাইজ টাইমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। একটা হয়তো স্কোয়ার ওয়েভ আছে এরকম টাইপের, তো এই যে রাইজ টাইম, এটাকে সহজেই অ্যানালিসিস দিয়ে, সফটওয়্যার দিয়ে অ্যানালাইজ করে সহজেই এগুলো মেজার করা যায়। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, হিস্টোগ্রাম, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, পারসিস্টেন্স ম্যাপ, এবং আরো অনেক রকমের প্যারামিটার, যেগুলো বিভিন্ন টেলিকমিউনিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিস্ক ড্রাইভ অ্যানালিসিস, এরকম বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল পারপাসে ইউজ করা যায়, জাস্ট বিকজ দিস ইজ ডিজিটাল। তো এখন ডিজিটাল অসিলোস্কোপে যদি ভালো করে কাজ করতে হয়, তাহলে মানে ভালো পারফরমেন্সের জন্য দরকার যেটা, অ্যানালগ ইনপুট সার্কিটরি, এটা ভালো হওয়া দরকার। স্যাম্পল উইন্ডোর ডিউরেশনটা ভালো হওয়া দরকার, অর্থাৎ স্যাম্পলিং যেটা হচ্ছে, স্যাম্পলিং রেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যেই রেটে অ্যানালগ ইনপুটটা যাচ্ছে, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টারে কনভার্ট হচ্ছে, তারপর ডিজিটাল সিগন্যালটা চিপে স্টোর হচ্ছে, এই যে স্যাম্পলিং অ্যাক্টিভিটি,
এটা খুব ভালো হওয়া দরকার, রেজলিউশনটা বেশি হওয়া দরকার, মানে আম, একটা এক্সাম্পল দিয়েছিলাম, এরকম একটা ডেটা আছে, ঠিক আছে, এখন যখন আমি অ্যানালগ থেকে ডিজিটাল করছি তখন ও হয়তো 0 সেকেন্ড, ও হয়তো 0 সেকেন্ডে দেখছে 0 ভোল্টেজ, সেটাকে ডিজিটাইজ করলো, 1 সেকেন্ড পরে আবার ডেটা নিল 1.5, সেটাকে ডিজিটাইজ করলো, আবার 1 সেকেন্ড পরে 2 সেকেন্ড তখন করলো। এটাতে যতটা আমি কারেক্ট ডেটা ওয়েব ফর্ম পাবো, তার থেকে নিশ্চয়ই ও যদি 0 সেকেন্ডে একটা ডেটা নেয় এবং পরের ডেটাটা যদি 0.5 সেকেন্ডে নেয় এবং তারপরে ডেটাটা 1 সেকেন্ডে, তারপরে ডেটাটা 1.5 সেকেন্ডে নেয়, তাহলে নিশ্চয়ই ওয়েব ফর্মটা আমি আরো বেটার পাবো। মানে এটা তো অবভিয়াস, যত ঘন ঘন আমি ডেটা কালেকশন করে প্রত্যেকটাকে ডিজিটাইজ করে স্টোর করব, ততই তো আমার ওয়েব ফর্মটা আসলের মতো হবে। আমি যদি অনেক দূরে দূরে স্টোর করি, তাহলে মাঝের ডেটাগুলো তো লস্ট। ঠিক আছে, তাহলে রেজলিউশন অফ স্যাম্পলিং, এই জিনিসটা ভালো হতে হবে। নাও, when not using equivalent time sampling, the sampling frequency should be higher than the Nyquist rate. এটা একটা স্পেশাল জিনিস, এটা পরে বলছি। ওই স্পেশাল জিনিসটা এটাই। So what is the Nyquist rate? In signal processing, the Nyquist rate specifies a sampling rate in units of samples per second, মানে পার সেকেন্ড আমি কতগুলো স্যাম্পল নিচ্ছি, যেটাকে আমি ডিজিটাল করছি অ্যানালগ থেকে, samples per second, its value is, মানে the value of Nyquist rate is twice the highest frequency in hertz of a function or signal to be sampled. যে সিগনাল, ভেরি ইম্পর্টেন্ট এটা, যে সিগনাল আমি ইনপুট দিলাম তার, সেটা যদি একটি মাত্র ফ্রিকোয়েন্সি থাকে তাহলে একরকম, যদি একাধিক ফ্রিকোয়েন্সি থাকে, সবসময় একটাই সিগন্যাল, মানে একটাই ফ্রিকোয়েন্সি থাকবে সিগন্যাল, এটা তো নাও হতে পারে, আরো এদিক সেদিক বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি থাকতে পারে, অনেক রকম ফ্রিকোয়েন্সি সিগন্যালের সুপার পজিশন হতে পারে, নয়েজ থাকতে পারে, তো অনেক রকম ফ্রিকোয়েন্সি থাকতে পারে, তার মধ্যে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার ডাবল রেটে স্যাম্পলিংটা করতে হবে, তার অ্যাটলিস্ট ডাবল রেটে স্যাম্পল ভ্যালু নিতে হবে পার সেকেন্ড, অ্যাটলিস্ট। এবার তার থেকে বেশিও কেউ নিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তা এই ডাবল রেট, এটাকে বলে নাইকুইস্ট রেট। উইথ অ্যান ইকুয়াল অর হায়ার স্যাম্পলিং রেট, মানে হায়ার দেন নাইকুইস্ট রেট, দ্য রেজাল্টিং টাইম সিকোয়েন্স যেটা আমরা পাবো, সেটা দ্যাট উইল বি ফ্রি অফ ডিস্টরশন, ঠিক আছে। ওকে, so now what are the advantages over the analog oscilloscope? সবকিছুই বেটার, ডিসপ্লে ব্রাইটার অ্যান্ড বিগার, এবং বিভিন্ন রকম কালার টালার করা যায়, এলসিডি স্ক্রিন তো, কালার এলসিডি হলে নানান রকম কালার করা যাবে। আচ্ছা, চট করে মেমোরিতে ঢুকিয়ে নেওয়া যায়, যেটা স্টোরেজ টাইপ সিআরটিতে একটু অসুবিধা। ট্রিগারিং সার্কিটগুলো অনেক বেশি ভার্সেটাইল হয়, মানে অনেক বেশি ফাংশনও থাকে। পিক ডিটেকশন, যে সিগন্যালটা, তার অ্যানালিসিসে অনেক নতুন নতুন ধরনের অ্যানালিসিস করা যায়, যেমন খুশি জুম করতে পারবি, এটা একটা দারুণ জিনিস, যেমন খুশি প্যান করতে পারবি, জুম করতে পারবি, এটা সিআরওতে এত ইজি নয় ব্যাপারটা। অ্যানালগ জিনিস তো, একটু কোনো ক্যাপাসিট্যান্স বা একটু কোনো রেজিস্টারের এপাশ ওপাশ হলেই ওয়েভ ফর্ম কাঁপবে, নাচানাচি করবে, কিছুতেই দাঁড়াবে না, তুই নব ঘুরিয়ে যাবি, ওয়েভ ফর্ম কিছুতেই দাঁড়াবে না। ডিএসওতে কিন্তু একদম তা নয়, সুন্দরভাবে ওয়েভ যেতে থাকবে, সুইচ টিপে দিবি, দাঁড়িয়ে গেল। টাচ করলি, টাচ স্ক্রিনগুলোতে আরো বেটার, টাচ করলি জুম হয়ে গেল, ওয়েভ ফর্মটা ছোট করতে চাইছিস হাত দিয়ে ছোট করে দিবি, মানে যাকে বলে স্মার্টফোন। রিমোট কন্ট্রোল করা যায় ভায়া ইউএসবি ইথারনেট। No hiding of noise in the phosphor glue as it happens on analog oscilloscopes. ফসফরের তো একটা ইয়ে থাকে, পারসিস্টেন্স,
নতুন সিগন্যাল চলে এসেছে, পুরোনোটা এখনো গ্লো করছে। কিছু একটা নয়েজ হয়তো আমি দেখতে চাই, সেটা হাইড হয়ে গেল। ডিজিটালে তো সেটা হবেই না, কারণ ওখানে তো অরিজিনাল ডেটাকে ধরে ধরে স্টোর করে তারপর সেটাকে ধরে ধরে প্লট করা হয়। ঠিক আছে, এটা ডিজিটাল মেথড। এই যে যেটা বলছিলাম, যে নো ইনপুট সিগন্যাল ইজ নট জাস্ট কনভার্টেড ইনটু আ লাইন, ইট ইজ অ্যাভেলেবল অ্যাজ স্যাম্পলিং ডেটা হুইচ ক্যান বি স্টোরড ফর ফার্দার প্রসেসিং, যে কোনো মেজারমেন্ট বা অ্যানালিসিস। অ্যাভারেজ করা যায়, অ্যাভারেজিং অ্যাক্রস কনজিকিউটিভ স্যাম্পলস অর স্ক্যানস অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসিফিক। ও আচ্ছা, এটা হচ্ছে হাই রেজলিউশন। ঠিক আছে, হাই রেজ সংক্ষেপে লেখা। স্পেসিফিক হাই রেজলিউশন মোড which work through oversampling can lead to higher vertical resolution. আরো বেশি বেটার সর্ট অফ ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে আমি যদি অ্যাভারেজ করি, তাহলে আমি রেজলিউশনটাকে আরো বাড়াতে পারি। Versatile measurement and analysis functions are available. Now the block diagram. ইনপুট সিগন্যাল এলো, অ্যাম্পলিফাই করলাম, অ্যাম্পলিফাই করে ডিজিটাইজ করলাম, না হলে তো ব্যাপারটা ছোট ছোট স্মল ভ্যালুস অফ দ্য সিগন্যাল এরকম থেকে যাবে। আচ্ছা, প্রথমে এই নিচের পার্টটা দেখার দরকার নেই, এটা বাদ। হ্যাঁ, অ্যাম্পলিফাই করলাম, ডিজিটাইজ করলাম কিভাবে, ইউজিং অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, এই কনভার্টারটা এখানে বলা নেই, কিন্তু তোরা ব্লক ডায়াগ্রাম দেখানোর সময় মাঝখানেটা দেখাবে যে অ্যাম্পলিফাইড অ্যান্ড দেন ইট ইজ ডিজিটাইজড। ও আচ্ছা আচ্ছা, সরি, অ্যাকচুয়ালি the digitizer itself is the analog to digital converter. এটা লিখে দিবি, এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তারপরে কি হলো, মেমোরিতে গেল, মাইক্রোপ্রসেসর চিপ, দিস ইজ আ চিপ, মেমোরিতেই থেকে গেল। মনে কর তুই মেমোরিতেই রাখতে চাইছিস, তাহলে মেমোরিতেই থেকে যাবে। আর যদি তুই তক্ষুনি দেখতে চাস, তাহলে এই যে মেমোরিতে থাকলো, এই মেমোরি থেকে আবার জিনিসটা অ্যানালাইজার সার্কিটরিতে গেল, ওই মেমোরি থেকে আবার ওয়েভ ফর্ম তৈরি হবে। মেমোরি মানে কি, একটা টাইম 1 2 3 4 5 6, সেটার ভার্সেস ডিজিটাল এরকম ডেটা, এটাকে আবার অ্যানালাইজ করে ওয়েভ ফর্মটাকে আবার আমরা তৈরি করব, করে সেটাকে ভার্টিক্যাল প্লেটে অ্যাপ্লাই করব, ইলেকট্রন বিমের উপর এফেক্ট করবে, স্ক্রিনের উপর গিয়ে হিট করবে। এটা অবশ্য এলসিডি স্ক্রিনের কথা বলা হচ্ছে না, এটা পুরাতন পুরোনো মডেলের সিআরটির কথাই বলা হচ্ছে। আচ্ছা, হরাইজন্টাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একই জিনিস, টাইম বেস জেনারেট করবে, সটুথ ওয়েভ, এবং এটাকে জেনারেট করার জন্য একটা ক্লক, ডিজিটাল ক্লক ইউজ করা হয়, ডিজিটাল টাইমার। দুটোকে সিনক্রোনাইজ করার জন্য একটা ট্রিগার ইউজ করা হচ্ছে, এটাকে এবং এটাকে সিনক্রোনাইজ করবে। Then the horizontal amplifier and then the horizontal plates, and CRT part is the same. এই CRT based DSO টাই পর, এখনকার মডার্ন এটা হলে কম্পেয়ারটা করতে পারবি না, কম্পারিজন বিটুইন CRO and DSO। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল হুইচ ইজ মেজার্ড বাই ডিএসও, মেনলি এই দুটো জিনিস দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট, স্যাম্পলিং রেট আর নেচার অফ দ্য কনভার্টার, এডিসি বা পরবর্তীকালে যে ওয়েভ ফর্ম রিকনস্ট্রাকশন হচ্ছে, ওই কনভার্সনগুলো। তো স্যাম্পলিং রেট, ফর সেফ অ্যানালিসিস অফ ইনপুট সিগন্যাল দ্য স্যাম্পলিং থিওরি ইজ ইউজ। স্যাম্পলিং থিওরি স্টেটস দ্যাট ওই যে নাইকুইস্ট রেট যেটা বলছিলাম, যে স্যাম্পলিং রেট অফ দ্য সিগন্যাল মাস্ট বি টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনপুট সিগন্যাল। Converter uses the expensive flash whose resolution decreases with the increasing sampling rate. অবশ্যই যত বেশি বেশি করে ডেটা নিবি, তত কনভার্সনের স্পিডটাও তো খুব বেশি বেশি করে বাড়াতে হবে। সেটা যদি না সম্ভব হয়, এবং ফ্ল্যাশ হচ্ছে একটা বিশেষ ধরনের রেজিস্টার, অবশ্য এইটা ডিটেলটা বুঝতে গেলে আবার এই কনভার্টারের ডিটেলে যেতে হবে। যাই হোক, মোটামুটি এইটা জেনে রাখ যে যত বেশি ফাস্ট আমি স্যাম্পল করব, তত কনভার্টারের যে মানে টেকনোলজিটা এমনই যে কনভার্টারের রেজলিউশনটা তত কমতে থাকে।
যত বেশি বেশি করে আমি ডেটা পাঠাবো কনভার্টারে তত ওর এফিসিয়েন্সি কমে এবং রেজলিউশন কমে। তাহলে এইখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্যাম্পলিং রেট একটা জিনিস, কনভার্টারের রেজলিউশন আবার একটা অন্য জিনিস। মানে স্যাম্পলিং রেট বাড়াবো মানে বিশাল বাড়িয়ে দিলাম, মানে 1 সেকেন্ড মানে 0.0001 সেকেন্ড অন্তর অন্তর ডেটা নিচ্ছি, ওরকম করা যাবে না। মানে যা খুশি তাই বিশাল ফাস্ট ডেটা নিচ্ছি, ওটা কিন্তু করা যাবে না। সেখানেও একটা লিমিটেশন আছে। খুব বেশি বাড়িয়ে দিলে কনভার্টারটা এফিসিয়েন্টলি কাজ করতে পারবে না, কনভার্টারের রেজলিউশনটা কমে যাবে, কারণ ওকেও তো প্রত্যেকটা ডেটা ধরে ধরে কনভার্ট করতে হচ্ছে, তাহলে তার একটা স্পিডের ব্যাপার থাকে। So because of the sampling rate, the bandwidth and resolution of the oscilloscopes are limited. ঠিক আছে? এবার অনেক সময় শিফট রেজিস্টার ইউজ করা হয় ডিজিটাল সিগন্যাল কনভার্সনে, যাই হোক সেটা স্কিপ করলেও হবে। দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ, নট অনলি, আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখো প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ অফ ডিজিটাল অসিলোস্কোপ ইজ দ্যাট it does not accept the data during digitization, so it has a blind spot at that time. তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সিগন্যাল এলো, অ্যাম্পলিফাই হলো, ডিজিটাইজ হলো, যেই মুহূর্তে ডিজিটাইজেশন প্রসেসটা চলছে সেই মুহূর্তে এই প্রসেসটা বন্ধ থাকে, তারপর ডিজিটাইজেশন হয়ে গেল আবার অ্যাকসেপ্ট হচ্ছে। তার মানে এরকম একটা যদি সিগন্যাল থাকে, হয়তো খুব ছোট ছোট, ও হয়তো খুব ছোট ছোট এরকম, বা এটা বেশি ছোট হলো না, এরকম, আবার এখানে, আবার এখানে, এখানে, এরকম এরকম ভাবে কিছু কিছু জায়গায় ডেটা মিসিং থাকবে, কেননা ওই পয়েন্টগুলোতে ডিজিটাইজেশন হচ্ছিল। যেই সময়টাতে ডিজিটাইজেশন হয় সেই সময়টাতে কোনো সিগন্যাল ভেতরে ঢোকে না, তার ফলে ইট হ্যাজ আ ব্লাইন্ড স্পট অ্যাট দ্যাট টাইম। নাও দ্য ওয়েভ ফর্ম রিকনস্ট্রাকশন, এই মেমোরি থেকে যখন আমি ওয়েভ ফর্মটা পাই, ডেটাগুলো কিরকম কিরকম ভাবে আসবে, এই বিভিন্ন টাইমে আমি এরকম ডেটা পেয়েছি। দেখেই বুঝতে পারছিস রেজলিউশন যত ভালো হবে তত কিন্তু ব্যাপারটা বেটার হবে। কেউ যদি অনেক গ্যাপে গ্যাপে ডেটা নেয় তাহলে হয়তো এই ডটটা থাকতো, এই ডটটা থাকতো, আর হয়তো মাঝের ডটটা থাকতো, তুই কি বুঝতিস? কিছুই বুঝতিস না। আর একটু ভেতরে ভেতরে এখানে ডট আছে, এখানে ডট আছে, এখানে ডট আছে, রেজলিউশন বেটার, বোঝার সম্ভাবনাটা বেশি। কিন্তু শুধু এই ডট কি, তোকে তো তৈরি করতে হবে পুরো ওয়েভ ফর্ম। সিআরটিতে যেমন এই মানে সিআরওতে যেমন এই ব্যাপারটা ছিল না, কন্টিনিউয়াসলি ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, সেই অনুযায়ী ইলেকট্রন বিম এরম এরম যা খুশি হচ্ছে। কিন্তু এখানে তো সেটা না, এখানে বিট বাই বিট মানে ডেটা বাই ডেটা স্টোর হয়েছে। তাহলে এটা হচ্ছে তুই যা স্টোর করেছিস সেইটা, উইদাউট ইন্টারপোলেশন। এবার এখন তোকে এবার এখন তোকে ইন্টারপোলেট করতেই হবে, অর্থাৎ এদের মাধ্যমে তোকে একটা, এদের ভেতর দিয়ে তোকে একটা ওয়েভ খুঁজে বার করতে হবে। অনেকভাবে ইন্টারপোলেট করতে পারি, সোজাসুজি ঘ্যাট ঘ্যাট করে আমি লাইন দিয়ে কানেক্ট করে দিতে পারি, ইন্টারপোলেট তো যেমন খুশি করা যায়। লিনিয়ার ইন্টারপোলেশন হতে পারে, সাইনোসয়েডাল ইন্টারপোলেশন হতে পারে। ঠিক আছে, ইন্টারপোলেশন মানে তুই ডেটাগুলোকে কানেক্ট করবি, লিনিয়ার হলে তুই জাস্ট কানেক্ট করে দে, এরকম পাবি। সাইনোসয়েডাল ইন্টারপোলেশন হলে তুই এরকম একটা সুন্দর ওয়েভ পাবি। যদি রেজলিউশনটা আরো ভালো হতো তাহলে ইন্টারপোলেশনে অনেক সুবিধে হতো, এরকম যদি রেজলিউশন হতো। তোরা প্র্যাকটিক্যালে যখন গ্রাফ প্লট করেছিস, আমি জানি না যদিও করেছিস কিনা, স্কুলেও অনেক প্র্যাকটিক্যালে গ্রাফ থাকে, সেখানেও কিন্তু দেখবি যত বেশি ডেটা পয়েন্ট থাকে গ্রাফ টানতে সুবিধা হয়। নন লিনিয়ার গ্রাফ, লিনিয়ার গ্রাফ তো 2টো পয়েন্ট থাকলেই হয়ে যায় বা 3টে পয়েন্ট থাকলেই হয়ে যায়, কিন্তু নন লিনিয়ার গ্রাফে কিন্তু যত বেশি ডেটা পয়েন্ট থাকবে তত বোঝা যায় যে গ্রাফটা কিভাবে টানতে হবে। ঠিক আছে, সো পোলারাইজেশন, এই ইন্টারপোলেশন মানে হচ্ছে গিভেন ডেটা সেট থেকে নতুন ডেটা সেট ক্রিয়েট করা, করে ওভারঅল ফিগারটাকে তৈরি করা। So waveform reconstruction is a very important part of DSO. It is the last stage. এই ওয়েভফর্ম রিকনস্ট্রাকশনের মাধ্যমে আমি নতুন ডেটা সেট তৈরি করলাম ইন দ্য ফর্ম অফ আ ভোল্টেজ। এই ভোল্টেজটাকে আমি আমার ভার্টিক্যাল প্লেটে অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার?
তারপরে ফাইনাল ভার্সনটা আমি সিআরটিতে পাঠিয়ে দিলাম, এবং তারপর সিআরটি যেমনভাবে ওয়েব ফর্ম শো করে সেরকমভাবেই এলসিডি স্ক্রিন হলে আরেকটু অ্যাডভান্সড হয়ে যাবে প্রসেসটা। কোথায় গেল ব্লক ডায়াগ্রাম? সো দিস ইজ দ্য লাস্ট স্টেজ। ওয়েব ফর্ম রিকনস্ট্রাকশনের পরে সরাসরি ভার্টিক্যাল প্লেটে চলে যাবে এবং ওয়েব ফর্মটা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, সো দিস ওয়াজ ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ।